দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা, নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। দেশটিতে খামেনির ছেলে মোস্তফা দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশেও প্রভাব পড়বে, তবে বিদ্যুৎ পরিস্থিতি অসহনীয় হবে না। জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রীর আশ্বাস, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান। নন ট্যারিফ প্রতিবন্ধকতা দূর হলে বিনিয়োগের আশ্বাস পল কাপুরের। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে, প্রধান দুই দলের সঙ্গে আলোচনা করেই বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে না, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। চাঁদাবাজ সন্ত্রাসীদের তালিকা প্রকাশে অভিযান শিগগিরই। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টানা পঞ্চম দিনে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের অবস্থান লক্ষ্য করে প্রতিশোধের হামলা অব্যাহত রেখেছে ইরান। ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাইয়ে মার্কিন কনসুলেট ভবন। ভূপাতিত করা হয়েছে ইসরায়েলের 6টি হারমেস 900 ড্রোন। প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ সক্ষমতা প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় হত্যাযজ্ঞ চলছে ইরান, লেবানন, ইরাকে। এ পর্যন্ত ইরানে 1000-এরও বেশি মানুষকে হত্যার খবর দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি HRANA। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন কনসুলেটে হামলা, মুহূর্তেই থমকে যায় আলো ঝলমলে নগরীর ব্যস্ততা। শুরু হয় পথচারীদের ছোটাছুটি, ছড়িয়ে পড়ে আতঙ্ক। 2 দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে তৃতীয় কোনো মার্কিন দূতাবাসে হামলা এটি। স্থানীয় কর্তৃপক্ষ বলছে ইরানের 2টি শাহেদ ড্রোন আঘাত এনেছে। এমন অবস্থায় সৌদি আরব, বাহরাইন, কাতার, জর্ডান সহ মধ্যপ্রাচ্যের 14টি দেশ থেকে মার্কিন নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার আহ্বানে হুলস্থুল পড়ে গেছে বিমানবন্দরগুলোতে। এতে 4 দিনে অন্তত 9000 মার্কিনই মধ্যপ্রাচ্য ছেড়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 28 ফেব্রুয়ারি আক্রান্ত হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি আর পুরানো শত্রু ইসরায়েলের বিভিন্ন শহরে এভাবে মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইরান। হামলা হয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অবস্থান কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে। ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার তথ্য স্বীকার করেছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কুয়েত আর বাহরাইন লক্ষ্য করেও নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জারি রেখেছে ইরান। আহভেজ, খামানে আর তাবরিজ এলাকায় ইসরায়েলের 6টি হারমেস 900 ড্রোন ধ্বংসের দাবি করেছে তেহরান। ঘোলাটে পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মিত্র দেশগুলো উদ্যোগ নিলে সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের মন্ত্রিসভা। সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকে দেশের নিরাপত্তা ও বাসিন্দাদের সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। 4 দিনে ইরানে অন্তত 2000 অবস্থানে হামলার খবর দিয়েছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। দাবি করা হয়েছে ইরানের মিসাইল হামলার সক্ষমতা অনেকাংশেই ক্ষয় হয়েছে। এছাড়া ইরানে অন্তত 17টি জাহাজ ও সাবমেরিন ধ্বংসের দাবি করেছে মার্কিন বাহিনী। ইরাকের পশ্চিমাঞ্চলে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর অবস্থানেও হামলা হয়েছে। 4 দিনে ইরানে 1000-এর বেশি মানুষকে হত্যার তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA। ক্ষেপণাস্ত্র হামলায় ধসিয়ে দেয়া হয়েছে ইরানের কোম শহরে বিশেষজ্ঞ পরিষদ অ্যাসেম্বলি অব লিডারশিপ এক্সপার্টসের ভবন। যে বিশেষজ্ঞ পরিষদের সিদ্ধান্তে নির্বাচিত হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এই হামলার দিনই নতুন নেতা মোস্তফা খামেনির নাম ঘোষণা করা হয়। যদিও ঘোষণার ঘণ্টাখানেক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা সম্ভবত বিমান হামলায় নিহত হয়েছেন। এইদিকে দেশ আর জনগণের সুরক্ষা চাইলে হিজবুল্লাহর সাথে সম্পর্ক ছেদ করে ব্যবস্থা গ্রহণের জন্য লেবাননের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন অবস্থায় হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থানে হামলা জারি রেখেছে ইসরায়েলি বাহিনী। অব্যাহত আছে লেবাননের সীমান্ত এলাকায় স্থল অভিযান ও ভূখণ্ড দখলের অপতৎপরতা। মেহরাব হোসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মোস্তফা খামেনিকে নির্বাচিত করেছে দেশটির বিশেষজ্ঞ পরিষদ অ্যাসেম্বলি অব লিডারশিপ এক্সপার্টস। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায়
হত্যার শিকার আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মোস্তফা 2019 সালে এই কট্টর নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। আলী খামেনিকে হত্যার 4 দিনের মাথায় সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মোস্তফার নাম ঘোষণা করল 88 জন আলেমকে নিয়ে গঠিত বিশেষজ্ঞ পরিষদ। 56 বছর বয়সী মোস্তফা খামেনি প্রভাবশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত। চলনে বলনে আলী খামেনির ছাপ থাকলেও বাবার মতো জনপ্রিয়তা পাননি মোস্তফা। পিতার সান্নিধ্যে থাকার কারণে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জড়িত ছিলেন তিনি। যদিও গণতন্ত্রবাদ দিয়ে পরিবারতন্ত্র চালুর আশঙ্কা রোধে আগেই মোস্তফার সর্বোচ্চ নেতা হওয়ার সম্ভাবনা নাকচ করেছিলেন আলী খামেনি। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের তালিকায় রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি আর রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী 67 বছর বয়সী আলী রেজা আরাফের নামও আলোচনায় ছিল। যুদ্ধ দীর্ঘায়িত হলে সরকারের করার কিছু নেই, তবে বিদ্যুৎ পরিস্থিতি অসহনীয় হবে না বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সাপ্লাই লাইন ঠিক না হওয়া পর্যন্ত মজুতকৃত জ্বালানি সাশ্রয় করে চালানোর পরামর্শ দেন তিনি। জ্বালানির সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ। এদিকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে অশুল্ক বাধা দূর করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে বাংলাদেশ সফরে এসেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বুধবার সকালে সচিবালয়ে বৈঠক করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাথে। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, জ্বালানি সংকট থেকে উত্তরণে তা ব্যবহারে সাশ্রয়ী হবার বিকল্প নেই। পাশাপাশি মজুত থাকা ডিজেল পাচার বন্ধে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি। একটা লং টার্ম আমরা আপনাদের সাথে যেতে চাই, আর দুইটা হলো যে এখন যে ক্রাইসিস পিরিয়ডে আমাদেরকে সাপোর্টের জন্য আমরা রিকোয়েস্ট করেছি, তারা বলছে তারা এটা কথা বলে আমাদের জানাবে। মার্কেটে আলোকসজ্জা বন্ধ ও ব্যক্তিগত গাড়ির পরিবর্তে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার সহ সরকারের বেশ কিছু নির্দেশনার কথাও জানান মন্ত্রী। আমাদের তো এখানে তো কিছু করার নেই। সাপ্লাই যখন কাট অফ হয়ে যায়, যুদ্ধ যখন চলে পৃথিবীতে, তখন কি হয় সেটাই হবে। যদি সবাই কোঅপারেট করে তাহলে ঠিক আছে। যেমন আমি ইনশিওর করতেছি যে ইফতারি থেকে তারাবি পর্যন্ত কোনো লোডশেডিং হবে না, আবার সেহরির সময় কোনো লোডশেডিং হবে না। যা আছে সেইটাই আমরা সাশ্রয়ভাবে ব্যবহার করব। এর জন্য দেশের মানুষকেও, জনগণকেও, নাগরিককেও এটাকে বুঝতে হবে, বুঝে আমাদের সাথে সহযোগিতা করতে হবে। এর আগে পল কাপুর বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী ব্রিফিংয়ে জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক চুক্তিতে ইতিবাচক কিছু দিক রয়েছে, যা নিয়ে দুদেশের ব্যবসা বাণিজ্যও আরও এগিয়ে নিতে সম্মত হয়েছে দুপক্ষই। এই চুক্তিতে যদি আপনারা কোনো কিছু দেখেন, খারাপ দেখেন, সেটা আমাদের কাছে উত্থাপন করবেন। আমরাও দেখছি, আমাদের কাছে এখন পর্যন্ত সেরকম কিছু প্রতীয়মান হয় নাই। এরকম যদি কোনোদিন আমাদের কাছে কিছু প্রতীয়মান হয় যে এই ধারাটার সংযোজন, বিয়োজন, পরিবর্তন দরকার, সেখানে ফার্দার নেগোসিয়েশনের স্কোপ তো সবসময় রয়েছে। কিছু নন ট্যারিফ প্রতিবন্ধকতা দূর হলে যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিনিয়োগ করবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। দুই একটা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন যে এইগুলি দূর করলে আমেরিকান বিনিয়োগের জন্য সেটি সহজতর হবে, বাংলাদেশ একটা উর্বর ভূমি হবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে প্রধান দুই দলের সঙ্গে আলোচনা করেই, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। নির্বাচনের 3 দিন আগে চুক্তি হয়েছে, এটিও ঠিক নয় বলে দাবি তার। চুক্তি এখনও কার্যকর হয়নি, নোটিফিকেশনের 60 দিন পর কার্যকর হবে বলেও জানিয়েছেন তিনি। মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী সব কথা বলেন। আমরা করে রেখেছিলাম জুলাইয়ের 31 তারিখে এবং 1 তারিখে আমরা 20% পেয়েছিলাম। সুতরাং এটা যে চট করে নির্বাচনের 3 দিন আগে পাওয়া হচ্ছে সেটা ঠিক নয়। দ্বিতীয়ত, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছিলেন এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। সুতরাং এমন না যে এইটা
আমরা অন্ধকারে করেছি। আরেকটা জিনিস মনে রাখবেন, এটাতে একটা এন্ট্রি ক্লজ এবং এক্সিট ক্লজ আছে। এন্ট্রি ক্লজ হচ্ছে নোটিফিকেশন না হলে এটা কার্যকর হবে না, এখনো নোটিফিকেশনে যায়নি, সরকার ইচ্ছা করলে রিভিউ করতে পারে। আর এক্সিট ক্লজ হচ্ছে 60 ডে আপনি নোটিশ দিয়ে বেরিয়ে যেতে পারেন, এমন না যে আমরা একটা বন্ধ ঘরে বাংলাদেশকে ঠেলে দিয়েছি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ সচিবালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাতের সময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। আনসার ও ভিডিপির দেশপ্রেম এবং পেশাদারিত্বে তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। দেশের শান্তি, নিরাপত্তা এবং জনগণের স্বার্থে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশনা দেন। এ সময় আনসার ও ভিডিপির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রী অবহিত হন এবং এই উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান তিনি। এদিকে বৃক্ষরোপণ সংক্রান্ত সভা ও সেলের কার্যক্রমের সবশেষ অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়। পরে বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানান, 25 কোটি গাছ রোপণের লক্ষ্যে মে মাস থেকে সারা দেশে চারা রোপণ শুরু হবে। কারণ মে মাস থেকে আমাদের এই বৃক্ষরোপণ শুরু, তো আমরা চাচ্ছি যে এবছরে আমরা যেন 5 কোটি পূরণ করতে পারি, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। গাছ লাগালে তো দূষণ কমবে, উপকূলীয় মে মাস থেকে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। সারা দেশে অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযানে নামার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে চেইন অফ কমান্ড মেনে চলার পরামর্শ দেন তিনি। ফ্যাসিবাদ আমলে পুলিশ বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল অভিযোগ করে মন্ত্রী বলেন, আর কেউ পুলিশ বাহিনীকে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না। পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুলিশ বাহিনীটির সঙ্গে আলাপ করেই নেওয়া হবে বলে জানান মন্ত্রী। রিপোর্ট ফজলে রাব্বির। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার সকালে প্রথমবারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর পরিদর্শনে আসেন সালাউদ্দিন আহমদ। সেখানে তাকে দেয়া হয় গার্ড অব অনার। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন, জানান দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনী সংকল্পবদ্ধ আছে। রুল অফ ল আমরা প্রতিষ্ঠা করব এবং পুলিশ আইনানুগভাবেই চলবে। এখানে কোনো ব্যক্তির স্বৈরতান্ত্রিক কোনো নির্দেশ পালিত হবে না। আইন যেভাবে বলে সেভাবেই যাবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সেইভাবে রেসপন্সিবিলিটির সাথে, অ্যাকাউন্টেবিলিটির সাথে সেই ডিপার্টমেন্ট পরিচালিত করবে। তারা সেই সংকল্প আজকে প্রকাশ করেছে। সারা দেশের অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা তৈরি করে শীঘ্রই অভিযানে নামার কথাও জানান তিনি। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। 2, যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা নির্মোহভাবে তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং আনবায়াস তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা আমরা স্ক্রুটিনি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। রাজধানী ঢাকার যানজট নিরসনে সরকার কাজ শুরু করেছে। মূল সড়ক থেকে ধাপে ধাপে অটোরিকশা সরিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে আমরা বলেছি পরীক্ষামূলকভাবে উত্তরা থেকে, যেটা এয়ারপোর্ট রোড থেকে শুরু করে এই বিআইপি রোড হয়ে সচিবালয় হয়ে এই রুটটা, যেটাকে আমরা বিআইপি রুট হিসেবে জানি, এইখানে প্রাথমিকভাবে আমরা এই চলাচলগুলো সীমিত করব, নিয়ন্ত্রণ করব। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে 7 বছরের শিশু ইরা হত্যার ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে শিশু ইরার পরিবারের সাথে দেখা করতে যান তিনি। শিশুটির মা বাবাকে সমবেদনা জানানোর পাশাপাশি তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। মঙ্গলবার সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত সহায়তায় কুমিরা কাজীপাড়া এলাকা থেকে আসামি বাবু শেখকে গ্রেফতার করে পুলিশ। গত রবিবার চট্টগ্রামের সীতাকুণ্ড, বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের দুর্গম পাহাড়ি এলাকায় ছুরিকাঘাতে শ্বাসনালী কাটা অবস্থায় উদ্ধার করা হয় শিশু ইরাকে। চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মৃত্যু হয় শিশুটির। দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা এবং এই ধরনের ঘটনা যেন কেউ পুনরাবৃত্তি করতে সাহস না করে সেই ব্যবস্থাটা আমরা নেওয়ার চেষ্টা করি। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। সকাল ৯টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী প্রায় আধা ঘন্টা ভূমি অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন। নির্ধারিত সময়ে ভূমি অফিসের কাউকে না পেয়ে ক্ষোভ জানান ব্যারিস্টার কায়সার কামাল। প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত, যারা দায়িত্বে অবহেলা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন ভূমি প্রতিমন্ত্রী। আমাদের এই সরকার, বর্তমান সরকার জনগণ দ্বারা নির্বাচিত একটা সরকার, জনগণের সরকার। আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা ভূমি অফিসকে নিয়ে প্রশ্নবিদ্ধ আছে। অনেকের অভাব, অভিযোগ, অনুযোগ অনেক কিছু আছে। অনেক বিষয় এখানে আছে। কারাপশনের এলিগেশনসটা তো 1 নম্বরে আছে। আশাহত হয়েছি বিকজ 9টার সময় অফিস খোলার কথা, 9:45টার সময় কর্মকর্তা 2 জন এসছেন। একজন এসছেন 9:10টা, আরেকজন 10টার পরে এসছেন। ইন্সপেকশন শুরু, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া। 24শে জুলাই আন্দোলনে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি ও 2 জনকে হত্যা মামলার রায় হচ্ছে না আজ। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 রায় 4 সপ্তাহের জন্য স্থগিত করে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম ব্রিফিংয়ে জানান, এই মামলার আবারও কিছু সাক্ষ্য, তথ্য প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে। এসব বিবেচনায় নিয়ে রায় পেছানোর আবেদন করা হয়েছে। মামলার 5 আসামির মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 আসামি পলাতক। গ্রেফতার আছে রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। গত 15 ফেব্রুয়ারি বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিল। এ সময় চিফ প্রসিকিউটর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, জুলাই অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার উদ্যোগ নেবে প্রসিকিউশন। একটা ভিডিও রেকর্ডিং আছে যে আসামি চঞ্চল সরকার, না চঞ্চল চন্দ্র সরকার, তার একটা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন আছে এবং তিনি সরাসরি স্বীকার করছেন যে কিভাবে তিনি গুলি করেছেন, কিভাবে কি করেছেন, কার নির্দেশে করেছেন, সমস্ত কিছু তিনি বলছেন। সেই ভিডিও রেকর্ডটা ইনঅ্যাডভার্টেন্টলি আমরা এটা এভিডেন্সে আনতে পারিনি। আমার কাছে মনে হচ্ছে যে এরকম একটি শক্ত সাবুত এভিডেন্স যেটা আমরা না দেওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাদের দেওয়া প্রয়োজন। কোনো রাজনৈতিক মহল ধর্মকে ব্যবহারের মাধ্যমে বিকল্প ফ্যাসিবাদী সংস্কৃতির ধারা চালু করতে চায়, কিন্তু বিএনপি তা হতে দেবে না, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তথ্যমন্ত্রী জানান, এই সরকার দলীয় আধিপত্য কিংবা দলীয় সরকার প্রতিষ্ঠা করতে চায় না। বলেন, যে কোনো অপরাধকে জবাবদিহিতার আওতায় আনতে চায় তার দল। যে কোনো সমস্যার সমাধান আইন ও বিধিবিধানের মাধ্যমে হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে প্রতিশোধ কিংবা প্রতিহিংসা মেটাতে নয়, বরং বিএনপিকে সরকার গঠনের মধ্য দিয়ে জনগণ দায়িত্ব দিয়েছে সামগ্রিকভাবে প্রাতিষ্ঠানিক কাঠামো ও সংস্কৃতি তৈরির জন্য। সভায় বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি উপস্থিত ছিলেন। দলীয় আধিপত্য মুক্ত আজকের এই নির্বাচিত সরকার দলীয় সরকার বা দলীয় আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় না এবং যে কোনো অপরাধকে জবাবদিহিতার আওতায় আনতে বাধ্য করব। কোনো অপরাধকে আমরা তামাদি হতে দেব না। একই সঙ্গে কোনো অপরাধের বিচারের দায়িত্ব আইনগত কর্তৃপক্ষের বাইরে কাউকে আমরা গ্রহণ করতে দেব না।
রাজধানী ঢাকার উত্তর দক্ষিণ সহ 6 সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট গোলাম কিবরিয়া সহ সুপ্রিম কোর্টের 6 আইনজীবী এই রিট দায়ের করেন। রিটে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। এর আগে গত 22 ফেব্রুয়ারি ঢাকা উত্তর দক্ষিণ সহ দেশের 6 সিটি কর্পোরেশনের 6 জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয় সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণে আব্দুল সালাম, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইম চৌধুরী, নারায়ণগঞ্জে মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনের শওকত হোসেন সরকার প্রশাসক হিসেবে কাজ করছেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও দলীয়করণের গুরুতর অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি তুলে 7 দিনের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন। নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ নুরুল আমিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত 1.5 বছরে নিয়োগ পাওয়া 34 জন শিক্ষকের মধ্যে 31 জনই একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক তদবিরে নিয়োগ হয়েছে দাবি করে সুষ্ঠু তদন্ত এবং উপাচার্য সহ সংশ্লিষ্টদের পদত্যাগ দাবি করেছেন সাদা দলের নেতারা। বর্তমান যিনি উপাচার্য আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইসমাইল, ওনার বিরুদ্ধে অভিযোগ হয়েছে উনি নিয়োগের দুর্নীতির মাধ্যমে উনি একটা বিশেষ দলের, বিশেষ করে জামাতের শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ দিয়েছেন এবং উনি চেক জালিয়াতি করেছেন ভর্তি পরীক্ষার টাকা। উপাচার্য সহ শীর্ষ প্রশাসনের পদত্যাগ দাবি করে 7 দিনের আলটিমেটাম দিয়েছেন শিক্ষকরা। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে প্রমোশন থেকে শুরু করে আর্থিক ব্যবস্থাপনা সব কিছুতে, এবং বলতে গেলে আমরা 5 আগস্টের পরে যে একটা কালেকটিভ প্রতিষ্ঠান চিন্তা করেছিলাম সেটা হয়ে ওঠেনি, বরং এখানে হয়ে উঠেছে ওয়ান টাইপস অফ একচেটি একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা। এর বিরুদ্ধে আমাদের অবস্থান চলতেছে। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে না ওঠায় ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থীরাও। আবাসিক হলের বেশ অসুবিধা, তারপর মেয়েদের নিরাপত্তার তো অসুবিধা অবশ্যই রয়েছে। টিচারদের জন্য বানাইছে টিচার্স লঞ্চ বানাইছে, কিন্তু শিক্ষার্থীদের যে মানসম্মত খাবারের অভাব, যেই আমাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা নাই, ওই দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। নারী শিক্ষক বা কর্মকর্তা নিয়োগ খুবই সীমিত দেখা গেছে, তো এই জিনিসটা খুবই দৃষ্টিকটু। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানাবিধ কর্মকাণ্ডে স্বেচ্ছাচারিতা ও স্বৈরাচারী মনোভাবের কথা জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতারা। আমরা দেখেছি ক্যাম্পাসে যে যতটুকু না শিক্ষার্থীদের প্রতি কনসেন্ট্রেট করার কথা, তারা তার থেকে বেশি কনসেন্ট্রেট করছে তাদের নিজেদের বিলাসিতার প্রতি। তবে সব অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল বলেন, হীন স্বার্থ চরিতার্থ করতেই অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। কোনো দল মত কোনো কিছুই করিনি। আমরা লিখিত পরীক্ষায়, প্রেজেন্টেশনে এবং ভাইভাতে যে মার্ক পেয়েছে, বিশ্ববিদ্যালয়ে যে সরকার কর্তৃক যে নিয়ম মোতাবেক যে কমিটি আছে সেই কমিটির সুপারিশের ভিত্তিতে সর্বোচ্চ মার্কধারী যাকে পাওয়াচ্ছে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। সাদা দলের আলটিমেটামের মধ্যে কী পদক্ষেপ নেয় প্রশাসন, সেদিকেই এখন নজর শিক্ষক, শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। পার্বত্য চট্টগ্রামে দুর্নীতির ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না, রাঙামাটিতে হুঁশিয়ারি দিয়েছেন পার্বত্য মন্ত্রী দীপেন দাওয়ান। জানান, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে রোডম্যাপ ঘোষণা করা হবে। সাংবাদিক সমাজকে সাথে নিয়ে কাজ করার কথাও বলেন মন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। উপজেলার দাউদপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়নের লিটল এঞ্জেলস সেমিনারি স্কুল মাঠে এই আয়োজন করা হয়। সিলেটের দক্ষিণ সুরমায় ধনপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। লালাবাজার ইউনিয়নের ফরিদপুর গ্রামে এই কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য এম এ মালিক। জানান, খাল খনন সম্পন্ন হলে জলাবদ্ধতা কমবে, ভোগান্তি লাঘব হবে এলাকাবাসীর।
জয়পুরহাটে দীর্ঘদিন ধরে অবহেলিত প্রায় 1 কিলোমিটার সড়ক সংস্কার করেছেন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেট থেকে উত্তর কৃষ্ণপুর মণ্ডলপাড়া গ্রামের ওই সড়কটি সংস্কার হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে। সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতা বহাল রাখা ও সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছে খুচরা বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেলা শাখা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয় জেলা ও উপজেলা শাখার খুচরা সার বিক্রেতারা। একই দাবিতে নাটোরেও মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। স্থানীয় কালেক্টরেট ভবনের সামনে এই কর্মসূচি পালন করে সিংড়া উপজেলা শাখা। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে জয়পুরহাটে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন পৌরসভার শ্রমিক কর্মচারীরা। পৌরসভার প্রধান ফটকে এই কর্মসূচি পালন করা হয়। সচেতন রাজশাহীবাসীর ব্যানারে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন হয়েছে। নগরীর সাহেববাজার 0 পয়েন্টে এই কর্মসূচিতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হকের অপসারণ দাবি করেন বক্তারা। নানা আয়োজনে ঝালকাঠিতে দোল উৎসব উদযাপন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। স্থানীয় মদনমোহন আখড়াবাড়ি মন্দিরে দোল উৎসবে নেচে গিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন অংশগ্রহণকারী সবাই। দোল পূর্ণিমা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরেও প্রার্থনা সহ নানা আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। শরীয়তপুরের নড়িয়া উপজেলার বহুল আলোচিত জয়নাল সরদার হত্যা মামলার সুরেশ্বর দরবারের পীর তৌহিদুল হোসেন শাহিন নুরীকে আটক করেছে পুলিশ। সুরেশ্বর দরবারের আস্তানা থেকে রাতে তাকে আটক করা হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা, নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে দেশটিতে। খামেনির ছেলে মোস্তফা দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশেও প্রভাব পড়বে, তবে বিদ্যুৎ পরিস্থিতি অসহনীয় হবে না, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রীর আশ্বাস। জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান। নন ট্যারিফ প্রতিবন্ধকতা দূর হলে বিনিয়োগের আশ্বাস পল কাপুরের। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হচ্ছে প্রধান 2 দলের সঙ্গে আলোচনা করেই, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে না, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। চাঁদাবাজ সন্ত্রাসীদের তালিকা প্রকাশ, অভিযান শিগগিরই। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে